ভারতের মানচিত্রে এমন একটি জায়গা আছে যেটা মাত্র ২০ কিলোমিটার চওড়া। এই সরু গলিপথ ছিন্ন হলে ভারতের ৭টি রাজ্য রাতারাতি মূল দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর ঠিক সেই গলিপথের নাকের ডগায় এখন একটি দেশ তার সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে আমন্ত্রণ জানিয়ে বসছে। কিন্তু এই গল্পের শুরুটা নদী দিয়ে, পানি দিয়ে, আর লাখো কৃষকের চোখের জল দিয়ে। বাংলাদেশের উত্তরাঞ্চলের একটা নদী বয়ে যায়, তার নাম তিস্তা। এই নদীটিকে যদি শুধু পানির ধারা ভাবেন তাহলে আপনি ভুল করছেন। এই নদী আসলে কোটি মানুষের ভাগ্যরেখা। সরকারি হিসাব বলছে বাংলাদেশের মোট চাষযোগ্য জমির প্রায় 14% সরাসরি তিস্তার পানিতে সিক্ত। দেশের 7%-এরও বেশি মানুষের রুটি-রুজি, তাদের ঘরের চাল, হাড়ি, তাদের সন্তানের স্কুলের বেতন সবকিছুই একটি নদীর ওপর নির্ভর করে। কিন্তু গত ১.৫ দশকে এই নদী আর প্রকৃতির নিয়মে বইতে পারেনি। কারণ নদীর ওপারের দিকে ভারতের ভূখণ্ডে মানুষের হাত এই নদীর ভাগ্য নিয়ন্ত্রণ করছে। শুকনো মৌসুম আসলেই একটা অদ্ভুত ঘটনা ঘটত। যখন বাংলাদেশের কৃষক মাটি ফাটা রোদে দাঁড়িয়ে একটু পানির জন্য আকাশের দিকে তাকিয়ে থাকতো, তখন ওপারে ভারতের জল কপাটগুলো নীরবে বন্ধ হয়ে যেত। তিস্তা শুকিয়ে যেত ধুধু বালুচরে। মাইলের পর মাইল ধান ক্ষেত পেটে চৌচির হতো। কৃষকের চোখে অসহায়ত্ব, পরিবারের অভাব, গ্রামের হাহাকার। আবার ঠিক উল্টো চিত্র দেখা যেত বর্ষায়, যখন ভারতের নিজেদের বাঁধের পানির চাপ সামলানো কঠিন হয়ে যেত। তখন কোনো পূর্ব সতর্কতা ছাড়াই সব জল কপাটগুলো একসঙ্গে খুলে দেওয়া হতো। ফলে বাংলাদেশের ভেতরে ঢুকে আসতো পানির পাহাড়। মুহূর্তেই তলিয়ে যেত ঘরবাড়ি, গবাদি পশু, ফসল। শুকনোই মরুভূমি আর বর্ষায় সমুদ্র, এই দুয়ের মাঝে পিষ্ট হতো সাধারণ মানুষ। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু প্রাকৃতিক নিষ্ঠুরতা ছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো হিসাব? সময়টা ২০১১। তখন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকায় এসেছিলেন। দুই দেশের মধ্যে তিস্তার পানি ভাগাভাগি নিয়ে একটা চুক্তির কথা চলছিল। খসড়াও তৈরি হয়ে গিয়েছিল। শুকনো মৌসুমে ভারত পাবে ৪২.৫%, বাংলাদেশ পাবে ৩৭.৫%। বাকিটা নদীর নিজের জন্য রাখা হবে। মনে হচ্ছিল অবশেষে একটু সুরাহা হতে যাচ্ছে। কিন্তু ঠিক স্বাক্ষরের আগ মুহূর্তে ঘটল নাটকীয় ঘটনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে আপত্তি তুললেন। বললেন, নদীর পানি রাজ্যের বিষয়, কেন্দ্র এটা ঠিক করতে পারবে না। আর সেই একটি আপত্তিতে পুরো চুক্তি ভেঙে পড়ল তাসের ঘরের মতো। নয়াদিল্লি নীরবে সরে গেল। বাংলাদেশ হাতে পেল শুধু একটা শূন্য প্রতিশ্রুতি। এরপর ২০১৪ সালে এলেন নরেন্দ্র মোদী। নতুন সরকার, নতুন মুখ, নতুন আশা। মোদী সরকার বারবার বলল, আমরা প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই। কারিগরি দল পাঠানোর কথা বলা হলো, যৌথ কমিটি গঠনের কথা উঠল। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেল, কোনো চুক্তি নেই, কোনো অগ্রগতি নেই, কোনো সমাধান নেই। শুধু আছে একের পর এক দ্বিপাক্ষিক বৈঠকের ফাঁকা বিবৃতি, যেখানে লেখা থাকতো গঠনমূলক আলোচনা হয়েছে। এমনকি যখন পশ্চিমবঙ্গে মমতার রাজনৈতিক প্রভাব কমতে শুরু করলো, যখন মোদীর নিজের দল বিজেপি সেখানে শক্ত হলো, তখনও তিস্তার পানি ভাগের বিষয়ে কোনো নড়াচড়া হলো না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেই পুরনো গান গাইতে থাকলেন, আমরা কাজ করছি, সময় লাগবে। কিন্তু আসল প্রশ্নটা কেউ জিজ্ঞেস করেনি। ভারত কি আদৌ কখনো এই চুক্তি করতে চেয়েছিল, নাকি তিস্তার পানি ছিল বাংলাদেশের চাপে রাখার সবচেয়ে সস্তা এবং কার্যকর হাতিয়ার? আর ঠিক এই মুহূর্তে ঢাকায় এমন একটি পদক্ষেপ নিয়েছে যা শুনে নয়াদিল্লি সাউথ ব্লক যেন মাটি কেঁপে উঠল। চলতি বছরে ৬ মে বেজিং এর একটি উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। বৈঠকের এক পাশে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, অন্য পাশে চীনের পররাষ্ট্রমন্ত্রী। আর সেই বৈঠকে বাংলাদেশ যা করছে তা ভারতের জন্য পুরো আঞ্চলিক কৌশলকে একটি ভূমিকম্পের ধাক্কা দিয়েছে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সরাসরি কারিগরি সহায়তা ও অংশগ্রহণ চেয়েছে। সহজ ভাষায় বললে, ভারত যে কাজটি ১৫ বছরও করেনি, সেই কাজটি করার জন্য বাংলাদেশ এখন চীনের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। আর চীন শুধু রাজি হয়নি, তারা এই প্রকল্পের বিশাল অঙ্কের বিনিয়োগ নিয়ে মাঠে নামার প্রস্তুতিও শুরু করে দিয়েছে। কিন্তু গল্পের আসল টুইস্ট এখানে নয়। আসল আতঙ্ক লুকিয়ে রয়েছে মানচিত্রের ছোট একটা জায়গায়। ভারতের মানচিত্র যদি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে একটি অদ্ভুত জিনিস চোখে পড়বে। ভারতের মূল ভূখণ্ড আর তাদের উত্তর পূর্বের ৭টি রাজ্য, যাদের আদর করে 7 সিস্টার বলা হয়, এই দুই অংশ একটা অত্যন্ত সরু পথ দিয়ে যুক্ত। সেই সাথের নাম শিলিগুড়ি করিডর। সামরিক পরিভাষায় একে বলা হয় চিকেন নেক, মুরগি গলা। কারণ এটি ঠিক ততটাই সরু আর ঠিক ততটাই ভঙ্গুর।
তিস্তা নদী কোথা দিয়ে বয়ে যায়? এই শিলিগুড়ি করিডোরের ঠিক পাশ দিয়েই। আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কি হবে? শত শত চীন প্রকৌশলী, কারিগরি বিশেষজ্ঞ, ভারী যন্ত্রপাতি, আধুনিক প্রযুক্তি সব মেরামত হবে ঠিক এই করিডোরের নাকের ডগায় বাংলাদেশের উত্তরাঞ্চলে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের চোখে এটি একটি ভয়ঙ্কর দৃশ্যকল্প। তাদের দৃষ্টিতে এই প্রকল্প মানে শুধু নদী শাসন নয়, এটি মানে ভারতের গলার ঠিক পাশে বেজিং এর একটি স্থায়ী উপস্থিতি তৈরি হওয়া। এটি আধুনিক নজরদারি চৌকি, একটি কৌশলগত ঘাঁটি যেখানে চীন ভারতের সবচেয়ে দুর্বল বিদ্যুৎই প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করতে পারবেন। এটি কি শুধু ভারতের অতিরিক্ত সন্দেহ প্রবণতা, নাকি তাদের আতঙ্কের পেছনে সত্যি কোনো ভিত্তি রয়েছে? বেজিং এর সাথে ঢাকার আলোচনার বোল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় আরও বড় পরিকল্পনার কথা উঠে এসেছে। চীনের দক্ষিণ পশ্চিমের ইউনান প্রদেশ থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর তৈরির প্রস্তাব এখন আলোচনার টেবিলে। এই করিডোর বাস্তবায়ন হলে চীন সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশের পথ পেয়ে যাবে, ভারতকে সম্পূর্ণ পাশ কাটিয়ে। এবার একটু থামুন আর একটু ভাবুন, এই পুরো পরিস্থিতিটা কি একদিনে তৈরি হচ্ছে? একটু গভীরে গেলে বুঝবেন এই ঘটনার বীজ বপন করেছে খোদ ভারত নিজেই। যদি 2011 সালে সেই চুক্তিতে যেত, তাহলে কি আজ এই পরিস্থিতি তৈরি হতো? যদি মোদীর সরকার 15 বছরে আবারও সত্যিকারের উদ্যোগ নিত, তাহলে কি বাংলাদেশ চীনের দিকে ঝুঁকত? এটা সাধারণ পানি বন্টন চুক্তি, যেটা করতে হয়তো একটি দ্বিপাক্ষিক বৈঠকে যথেষ্ট ছিল। সেটা না করার মাসুল ভারত এখন গুনছে তার জাতীয় নিরাপত্তার সবচেয়ে স্পর্শকাতর জায়গায়। নদী শাসন ও ড্রেজিং এ চীন দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। ইয়াংজি নদীর ওপর থ্রি গর্জেস ড্যাম, দক্ষিণ থেকে উত্তর পানি স্থানান্তর প্রকল্প, চীন বিশ্বের সবচেয়ে জটিল জলসম্পদ প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়ন করেছে। তিস্তার জন্য চীন যে পরিকল্পনা করেছে তাতে দুই নদীর তীরে বসবাসকারী লাখো লাখো জীবনমান পাল্টে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। ভারত যেখানে 15 বছরের একটি কাগজের চুক্তিও দিতে পারেনি, চীন সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়োগের প্রস্তাব দিয়ে হাজির করেছে। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এটি একটি ক্লাসিক উদাহরণ হয়ে যেতে পারে, কিভাবে একটি দেশের অহংকার আর অবহেলা তার নিজের পায়ে কুড়োল মারছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এরপর কি হবে? ভারত কি চুপ করে বসে থাকবে নাকি প্রতিক্রিয়া দেখাবে? ইতিমধ্যে নয়াদিল্লির নানা মহল থেকে উদ্বেগের শব্দ ভেসে আসছে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন শিলিগুড়ি করিডোরের কাছে চীনের উপস্থিতি ভারতের জন্য অস্তিত্বের হুমকি তৈরি করছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে। যে অঞ্চলকে ভারত নিজের পেছনে উঠোন মনে করত, সেই উঠোনে এখন নতুন খেলোয়াড় ঢুকে পড়ছে। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ একের পর এক সবাই নিজেদের বিকল্প খুঁজে নিচ্ছে। এবং বাংলাদেশ শুধু বিকল্প খোঁজেনি, সরাসরি ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর হাত ধরেছে, ভারতের সবচেয়ে দুর্বল জায়গায়। মোদী সরকারের সামনে এখন দুটি পথ খোলা, হয় নিজের ভুল স্বীকার করে দ্রুত সম্পর্ক পুনর্গঠন করতে হবে, নয়তো অহংকারে অটল থেকে আরো বড় ক্ষতির মুখোমুখি হতে হবে। কিন্তু ইতিহাস বলছে অহংকারী শক্তিগুলো সাধারণত প্রথম পথটি বেছে নেন না, যতক্ষণ না পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে যায়। তিস্তার পানিও আজ বয়ে যাচ্ছে, কিন্তু এই পানির স্রোত এখন মিশে গেছে রাজনীতির সবচেয়ে জটিল সমীকরণে।